রাত তখন কালন্তক গভীর। খানিকক্ষণ আগেও পলাশ বনের পাতায় মৃদুমন্দু বাতাসের আনাগোনা হয়েছে। হঠাৎ করে চারপাশটা কেমন গুমোট হয়ে উঠেছে। অশুভ কিছু ঘটার আগম আভাস পেয়ে বনের শিয়ালগুলো তাদের হুক্কা হুয়া বন্ধ করে ঝোপের গভীরে সিঁথিয়ে গেছে। গ্রামের শেষ প্রান্তে নিজের জীর্ণ কুড়ে ঘরের ভেতরে টিমটিমে লণ্ঠনের ম্লান আলোয় গ্রামের প্রবীণ কবিরাজ বোধন মুর্মু তখন অখরে ঘুমাচ্ছেন। বাইরে তখন অন্ধকারের চাদরে গা ঢাকা দিয়ে জানলার আড়ালে মূর্তির মতো দাঁড়িয়ে আছে তিনটে ছায়া। তাদের মধ্যে দুজন ভিজিয়ে থাকা দরজাটা খুলে অতি সন্তর্পণে ভেতরে ঢুকল। তখন বাইরে দাঁড়িয়ে থাকা একজন ব্যাগ থেকে বের করল বোতল ভর্তি দাহ্য তরল। অত্যন্ত নিপুণভাবে সে ঘরের খড়ের চালা এবং শুকনো মাটির দেওয়ালে সে তরলটা ছিটিয়ে দিতে শুরু করল। বৃদ্ধ তখনও স্বপ্নেও ভাবেনি যে কাল পর্যন্ত যাদের তিনি অকৃপণ স্নেহে আপ্যায়ন করেছেন তারাই আজ তার শিওরে জমদূত হয়ে দাঁড়িয়েছে। কুড়ে ঘরের ভিতরে সেই লণ্ঠনের শিখাটা তখন থরথর করে কাঁপছে, যেন সে নিজেও আসন্ন বিভীষিকার কথা টের পেয়ে গেছে। ছায়া দুটো ঘরের এদিক ওদিক হাতড়ে সেই কাঙ্ক্ষিত ছোট্ট কাঠের বাক্সটা খুব সন্তর্পণে ব্যাগে ভরে নিল। তারপর নিঃশব্দে বেরিয়ে এসে বাইরে থেকে দরজার শিকল তুলে দিল। বাইরে উপস্থিত আরেকজনের সঙ্গে বাকি দুজনের চোখাচোখিতে একটা শয়তানি ইশারা হলো, আর তারপরেই একজন খুব শান্ত হাতে একটা জ্বলন্ত দেশলাই কাঠি কুড়ে ঘরের শুকনো খড়ের চালের উপরে ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যে নীল রঙের আগুনের লকলকে শিখা খড় আর বাঁশের বাঁখারিগুলোকে ক্ষুধার্ত অজগরের মতো জাঁপটে ধরল। শুকনো বাঁখারিগুলো সেই আগুনের আহুতি দেওয়ার মতো করে ফটফট শব্দে ফাটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই ঘরের ভিতর থেকে গোঙানি ভেসে এলো। বৃদ্ধ জেগে উঠেছেন। তিনি পাগলের মতো দরজার দিকে ছুটলেন, কিন্তু বাইরে থেকে শক্ত শিকল দেওয়ায় তিনি শত চেষ্টা করলেও সে নরকুণ্ড থেকে বেরোতে পারল না। বৃদ্ধ তখন অশক্ত হাতে পাগলের মতো দরজায় ধাক্কা মারছেন, কিন্তু যতুগৃহ থেকে বেরোনোর যে সব রাস্তাই বন্ধ। কয়েক মিনিটের মধ্যেই পুরো কুড়ে ঘরটা একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হলো। আগুনের শিখা আকাশ ছুঁয়ে ফেলেছে। বীভৎস মাংস পোড়া গন্ধে ভারী হয়ে উঠল বাতাস। তিনজনের মুখেই এখন ফুটে উঠেছে একটা পৈশাচিক হাসি। ধীরে ধীরে তিনটে ছায়া অন্ধকারে মিশে দূরে হারিয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে। বঙ্গকথা ইউটিউব চ্যানেলের সকল গল্পগুলোকে শুনতে আজই সাবস্ক্রাইব করে দিন আমাদের এই ইউটিউব চ্যানেলকে। আজ আপনি শুনবেন লেখক চন্দ্ররূপ ব্যানার্জির কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, কুসুমপুরের ভুতুড়ে গেস্ট হাউস। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার রয়েছি আমি দিব্যেন্দু দাস। শুরু হচ্ছে আজকের গল্প। অনিমেষ, অর্ক আর সায়ন যখন কুসুমপুর স্টেশনে নামল, বিকালের মরা রোদ তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, কিন্তু গরমের তেজ যেন এক তিলও কমেনি। প্ল্যাটফর্মের চারিদিক ধুধু করছে। তিনজনের হাতেই বড় বড় ট্রাভেল ব্যাগ। সাংবাদিকতার ছাত্র তারা। ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দিয়ে হাতে বেশ খানিকটা অবসর সময় ছিল। এই সময়টা বাড়িতে বসে না থেকে তারা এখানে এসেছে সুমিত মল্লিকের আমন্ত্রণে। সুমিত মল্লিক সম্পর্কে অর্কর কাকা, পাশাপাশি কলকাতার এক প্রভাবশালী প্রমোটারও তিনি এখানে একটা ছোট্ট গেস্ট হাউস বানিয়েছেন। আপাতত সেটাই তাদের গন্তব্য। স্টেশনের বাইরে কোনো যানবাহন নেই, শুধু একটা জীর্ণ অশ্বত্থ গাছের তলায় দাঁড়িয়ে আছে একখানা পুরনো ভ্যান রিক্সা। বৃদ্ধ মানুষটা এক মনে বিড়ি টানছিলেন। তার গায়ের চামড়া রোদে পুড়ে কুঁচকে যাওয়া শিউলি ফুলের মতো কালচে। মুখটা একখানা ময়লা গামছায় আষ্টে পৃষ্ঠে জড়ানো। গামছার ভেতর থেকে শুধু দুটো কোটরগত চোখ ধকধক করছে। অনিমেষ তাকে ডাকতে সে জিজ্ঞাসু দৃষ্টিতে অনিমেষের দিকে তাকালো। ছায়াবিধি গেস্ট হাউসের কথা জিজ্ঞেস করতে বৃদ্ধ ইশারায় ভ্যানে উঠে পড়তে বললেন। তিনজন রিক্সায় চেপে বসল। রিক্সা এগিয়ে চলল মোড়মের রাস্তা ধরে। দুপাশে বিশাল বিশাল শাল আর মহুয়ার গাছ।
বসন্তের বিদায় বেলায় গাছগুলো প্রায় পাতাহীন। কঙ্কালসার ডালপালাগুলো আকাশের দিকে হাত বাড়িয়ে যেন কোনো অদৃশ্য দেবতার কাছে জল চাইছে। শুকনো পাতার ওপর দিয়ে রিকশার চাকা যাওয়ার শব্দটা নির্জন দুপুর ঠিক যেন হাড় ভাঙা মর্মর শব্দ শোনা যাচ্ছিল। প্রকৃতির এমন স্নিগ্ধ ও নীরব রূপ দেখে অজান্তেই অনিমেষের মুখে হাসি ফুটে উঠল। শহরের কোলাহল থেকে বাঁচতে এই নির্জনতাটুকুই তো কাম্য। বেশ কিছুক্ষণ পর দুপাশের শুকনো পাতা ভরা শাল গাছ পেরিয়ে তপ্ত বাতাসে ধুলো উড়িয়ে এক ঝাঁ চকচকে দোতলা গেস্ট হাউসের সামনে রিকশাটা দাঁড়ালো। গেস্ট হাউসের পাশেই একটা বিশাল বড় দিঘি, চারপাশটা বিভিন্ন ছোট বড় ফুল গাছে সাজানো। গেটের সামনেই সুমিত মল্লিক দাঁড়িয়ে রয়েছেন। তাদের দেখতে পেয়ে তিনি সযত্নে তাদের ভিতরে নিয়ে গেলেন। ভিতরে ঢুকতে ঢুকতে তিনি হালকা হেসে বললেন, তোমরা যে আমার অনুরোধটা রেখে এখানে এসেছো, এটা দেখেই খুব ভালো লাগলো। এখন নিশ্চিন্তে যতদিন ইচ্ছা কাটাও এখানে। হ্যাঁ, সবুজের মাঝে থাকলে শরীর ও মন দুটোই চাঙ্গা থাকবে। হ্যাঁ, তিনজনে ভিতরে ঢুকতেই দেখতে পেল ডাইনিং টেবিলের উপর বসে চা খাচ্ছেন একজন মাঝবয়সী ব্যক্তি। পরনে হাফ হাতা শার্ট আর জিন্সের প্যান্ট। সুমিত পরিচয় করিয়ে দিলেন। আলাপ করিয়ে দিই, ইনি রথীন দাস, রিটায়ার্ড সরকারি কর্মচারী। বিয়ে থা করেননি, তাই বর্তমানে মাঝে মাঝেই এদিক ওদিক বেরিয়ে পড়েন। আমার সাথে পূর্ব পরিচিত থাকায় আমি ওনাকেও অনুরোধ করেছি দিন কয়েক এখানে কাটিয়ে যেতে। ভদ্রলোক মৃদু হেসে হাত থেকে চায়ের কাপটা নামিয়ে রেখে খুব ধীর গলায় বললেন, সত্যি বলতে, যখন শুনলাম এমন একটা জায়গায় থাকার সুযোগ পাবো, তখন আর অনুরোধটা ফেলতে পারিনি। ব্যাগপত্র গুছিয়ে চলেই এলাম। তবে একটু আগে হাঁটতে বেরিয়ে এক অদ্ভুত গল্প শুনলাম এখানকার কিছু মানুষের মুখে। কি শুনলেন? শুনলাম যে জমির ওপর নাকি এই গেস্ট হাউস গড়ে উঠেছে, সেখানে আগে এক আদিবাসী বৃদ্ধের কুঁড়ে ঘর ছিল। হঠাৎ এক রাতে পুরো ঘরটা আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়, আর ভিতরেই পুড়ে মারা যায় ওই বৃদ্ধ। রথিনের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অর্কর হাতের গ্লাসের জলটা মেঝেতে পড়ে ঝমঝম করে ভেঙে গেল। চমকে সবাই সেদিকে তাকাতেই সেই অপ্রস্তুত গলায় সরি বলে ভিতরে চলে গেল। রথিন খুব অবাক হয়ে কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই সুমিত জোরে হেসে উঠে বলল, আরে ধুর মশাই, ওসব গেঁয়ো লোকেদের রাজগুবি গল্পে কান দেবেন না তো। এমন কিছু হলে সবার আগে আমার কাছে খবর থাকতো না। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে কটা দিন এনজয় করুন তো। হ্যাঁ, একদম। রথিন আর কিছু বললেন না। তিনি আবার চায়ের কাপে ডুবে গেলেন। রাত বাড়ার সাথে সাথে গুমোট ভাবটা আরো বেড়ে উঠল। আকাশে চাঁদের দেখা নেই, শুধু ঘন অন্ধকারের চাদর গেস্ট হাউসটাকে গিলে খাচ্ছে। অর্ক তাদের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সামনে কুসুমপুরের ছোট্ট জঙ্গল, যেখানে 2 বছর আগে তারা এসেছিল একটা ডকুমেন্টারি বানাতে। কিন্তু অর্কর ভাবনায় ছেদ পড়ল একটা অদ্ভুত শব্দে। শব্দটা আসছে ঠিক তাদের ঘরের পশ্চিম দিকের জানলাটার কাছ থেকে, যেন কেউ কিছু ঠুকছে জানলার রডগুলোর গায়ে। অর্ক বেশ অবাক হয়ে সেদিকে তাকালো, কিন্তু কিছুই নজরে এলো না তার। আবার সামনের দিকে তাকাতেই ফের সেই শব্দটা কানে এলো তার। এবার বেশ বিরক্ত হয়ে জানলাটার কাছে যেতেই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখল সে। জানলার দুটো রড ধরে একটা ছায়ামূর্তি বাইরে ঝুলছে, আর ক্রমাগত মাথা ঠুকছে জানলার গড়াতে। সেই শব্দই ভেসে আসছে অর্কর কানে। এক অজানা আতঙ্কের মুহূর্তেই তার সারা শরীর হিম হয়ে গেল, কারণ সাধারণ বুদ্ধি বলে এভাবে দোতলার জানলায় একজন মানুষের পক্ষে ওঠা কার্যত অসম্ভব।
হঠাৎ সেই ছায়ামূর্তি মুখ তুলে তাকালো অর্কর দিকে। অন্ধকারেও তার দুচোড়া জ্বলন্ত চোখ স্পষ্ট দেখতে পেল অর্ক। প্রচন্ড ভয়ে সে এবার দৌড় দিল বাইরের দিকে। নিচের টেবিলেই বাকি সবাই বসেছিল। সে হাঁপাতে হাঁপাতে তাদের সামনে এসে দাঁড়াতেই সায়ন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন হাঁপাচ্ছিস কেন? অর্ক আগে টেবিলে রাখা এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে কিছুক্ষণ চেয়ারে বসল। তারপর একটু আগের ঘটনাটা সকলের সামনে বলতেই সকলে সমস্বরে হো হো করে হেসে উঠল। অনিমেষ ব্যঙ্গের সুরে বলল, দুপুরে মাংস আর ডিম একসাথে খেয়ে তোর গ্যাস হয়ে গেছে। রাতে জলমুড়ি খেয়ে বরং শুয়ে পড়। অর্কর মাথাটা চড়াত করে গরম হয়ে গেল। সে বেশ গম্ভীর গলায় বলল, তোদের বিশ্বাস করতে যখন অসুবিধা হচ্ছে তখন করিস না, কিন্তু আমি এক বর্ণ মিথ্যা বলছি না। সুমিত এবার অর্কর পাশে বসে তার পিঠে হাত রেখে বললে, দেখো বাবা, অনেক সময় আমরা হ্যালুসিনেশন করি, যেটা সত্যি নয় সেটাকেই মস্তিষ্ক সত্যি বলে মানতে চায়। হয়তো তোমার সাথেও সেরকম হয়েছে। রাত বাড়ছে, অনেকটা ট্রেন জার্নি করেছো তোমরা। আজ বরং তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। রাতের ভালো করে ঘুম দিলেই দেখবে কাল সকালে শরীর ও মন দুটোই ফ্রেশ লাগবে। হ্যাঁ। অর্ক আর বিশেষ বাক্য ব্যয় করল না। রাতে সকলে খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। রাত তখন প্রায় 2:30। অসহ্য গুমুট গরমে অনিমেষের ঘুমটা ভেঙে গেল। পাখাটা মাথার উপরে ভালো গতিতে ঘুরলেও গরমটা যেন পিছু ছাড়ছে না। খানিকক্ষণ এপাশ ওপাশ করে বিছানায় উঠে বসল। উঁকি মেরে দেখল বাকি দুজনে অঘরে ঘুমাচ্ছে। তাকে একবার বাথরুমে যেতে হবে। চোখে মুখে একটু জল না দিয়ে এলে ঘুমটা আর আসবে না। বাথরুমটা তাদের ঘর থেকে বেশ খানিকটা দূরত্বে। বিছানা থেকে নেমে অনিমেষ ধীর পায়ে করিডোরে চলে গেল। লম্বা করিডোরের একপাশে দেওয়ালে টিনটিন করে একটা বাল্ব জ্বলছে। করিডোরে মার্বেলের মেঝেটা অস্বাভাবিক ঠান্ডা ঠেকছে অনিমেষের। করিডোরের একদম শেষ প্রান্তে বাথরুম। অনিমেষ খুব ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সিঁড়ির কাছে এসে তার মনে হলো রেলিংয়ের ওপারে অন্ধকারের মধ্যে লুকিয়ে কেউ একজন যেন দাঁড়িয়ে আছে। প্রথমে চমকে গেলেও পরে ভালো করে দেখে বুঝল সেখানে আদতে কেউ নেই। কিন্তু সেই আবছা আলো আধারিতে সে দেখল রেলিংয়ের উপরে রাখা আছে একটা পুরনো খবরের কাগজ। অনিমেষ কৌতূহলী হয়ে হাত বাড়ালো। কাগজটা হাতে নিতেই দেখল 2 বছর আগের একটা লোকাল খবরের কাগজ। মলিন কাগজটার হেডলাইনে ঝাপসা হয়ে এসেছে, কিন্তু তবুও বোঝা যাচ্ছে তাতে কোনো এক অগ্নিকাণ্ডের খবর ছাপা রয়েছে। ঠিক সেই মুহূর্তে তার ঘাড়ির কাছে কেউ যেন নিঃশ্বাস ফেলল। অনিমেষ চমকে পিছনে ফিরল, কিন্তু কেউ নেই। শুধু একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা তার সর্বাঙ্গ দিয়ে বয়ে গেল। এতক্ষণ প্রচণ্ড গরম লাগলেও এখন কেমন যেন শীত শীত করছে তার। অনিমেষ এবার দ্রুত পায়ে এগিয়ে গেল বাথরুমের ভিতরে। বাথরুমের লাইটের সুইচটা টিপতেই আলো জ্বলে উঠল, কিন্তু সেই আলোটা স্বাভাবিক সাদা নয়, কেমন যেন একটা ফ্যাকাশে হলুদ। সে বেসিনের সামনে গিয়ে দাঁড়ালো। চোখে মুখে জল দেওয়ার জন্য কলটা খুলল বটে, কিন্তু কল দিয়ে জল পড়ার বদলে একটা কর্কশ হিস হিস শব্দ হতে লাগলো, যেন পাইপের ভিতর দিয়ে প্রবল বেগে বাতাস বেরোচ্ছে। কলটাকে হাত দিয়ে বার কয়েক ধাক্কা দিয়েও কোনো লাভ হলো না। একরাশ বিরক্তি নিয়ে বেরোতে যেতেই হঠাৎ চোখ পড়ল বেসিনের সামনে রাখা আয়নায়। এক মুহূর্তে সেই আয়নায় তার নিজের প্রতিবিম্ব স্পষ্ট দেখতে পাচ্ছে সে, কিন্তু ও কি? আস্তে আস্তে তার মুখটা কেমন যেন পাল্টে যাচ্ছে। মুখের মাংসগুলো গলে গলে পড়ছে, মাথার চুলগুলো খসে পড়ছে ধীরে ধীরে। রক্তে মাখামাখি হয়ে উঠেছে তার সমস্ত মুখটা। ভয়ে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল সে। সারা দেহে ভয় কাঁপতে লাগলো অনিমেষের। কোনো মতে নিজেকে সামলে বাথরুমের দরজার দিকে এগোতে যেতেই আচমকা আয়নার ভিতর থেকে 2টো হাত বেরিয়ে এসে চেপে ধরল তার মাথাটা। তারপর মুহূর্তের মধ্যেই সেটা ধর থেকে আলাদা করে নিল। অনিমেষের মুন্ডহীন দেহটা ধপ করে বাথরুমের মেঝের ওপরে আছড়ে পড়ল। বাথরুমের সাদা মেঝে ততক্ষণে টাটকা রক্তের স্রোতে লাল হয়ে গেল।
ভোরের দিকে হঠাৎ বাথরুমের দিক থেকে সায়নের প্রচণ্ড আর্তনাদ ভেসে এলো। সায়নের গলা পেয়ে কিছুক্ষণের মধ্যেই মোটামুটি সবাই এসে উপস্থিত হলো বাথরুমের সামনে। সায়ন বাথরুমের একপাশে দেওয়ালে সিটিয়ে দাঁড়িয়ে আছে, তার মুখটা ফ্যাকাশে হয়ে উঠেছে। কি হয়েছে? সায়ন কাঁপতে কাঁপতে বাথরুমের আধ খোলা দরজার দিকে আঙুল দেখালো। অর্ক তাড়াহুড়ো করে বাথরুমের ভিতরে ঢুকতেই চমকে গেল। তার পিছু পিছু সুমিত আর রতিন এসেও বাথরুমের ভিতরের দৃশ্য দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বাথরুমটা একদম ফাঁকা, কেউ নেই সেখানে। কিন্তু বাথরুমের অবস্থা থেকে মনে হচ্ছে সেখানে যেন এক নারকীয় তাণ্ডব ঘটে গেছে। মেঝে শ্বেত পাথরগুলোয় চাপ চাপ রক্ত, আয়নাটা চুরমার হয়ে গুঁড়ো হয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। বেসিনের কল থেকে টপ টপ করে জল পড়ছে তখনও। কি হয়েছে এখানে? হঠাৎ সুমিত খেয়াল করলো এখানে মোটামুটি সবাই থাকলেও অনিমেষ নেই। আচ্ছা, ইয়ে অনিমেষ কোথায়? ও কি এখনো ঘুম থেকে ওঠেনি? বিষয়টা অর্করও খটকা লাগলো। সত্যি তো, এত চিৎকার চেঁচামেচির পরেও অনিমেষ ঘুমাচ্ছে। অর্ক তার ঘর লক্ষ্য করে কার্যত দৌড় দিল। কিছুক্ষণের মধ্যেই হাঁপাতে হাঁপাতে ফিরে এসে বলল, অনিমেষ ঘরে নেই। কি? কিন্তু কিন্তু এত ভোরে অনিমেষ যাবেই বা কোথায়? ওর তো বরাবরই ঘুম ভাঙতে বেলা হয়। সায়ন কিছুটা ধাতস্থ হয়েছে ইতিমধ্যে। সে মুখ বাড়িয়ে বলল, একবার চারপাশটা খুঁজে দেখলে হয় না? হয়তো কোনো কারণে বেরিয়েছে। সায়নের কথা অনুযায়ী বাড়ির আশপাশটা ভালোভাবে খোঁজা হলো, কিন্তু অনিমেষকে খুঁজে পাওয়া গেল না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, অথচ অনিমেষের কোনো পাত্তা নেই। প্রবল দুশ্চিন্তা মাথা খারাপ হওয়ার জোগাড় সকলের। শেষ পর্যন্ত বিকেলের দিকে অর্ক কাকা সুমিতের সঙ্গে পুলিশের ফাঁড়িতে একটা মিসিং ডায়েরি করে এলো। নেটওয়ার্কে প্রচণ্ড সমস্যা থাকায় এত বড় খবরটা কেউ বাড়িতে জানাতেও পারল না। ওদিকে বড়বাবু পরিষ্কার বলে দিয়েছেন, মিসিং ডায়েরি হওয়ার জন্য তদন্তের স্বার্থে প্রধান সাক্ষী হিসাবে অর্ক আর সায়নকে আগামী 24 ঘন্টা এই এলাকাতেই থাকতে হবে। অন্যথায় তাদের পলাতক হিসাবে গণ্য করে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি করা যেতে পারে। অগত্যা আজ এবং আগামী রাতটা এখানেই কাটাতে হবে তাদের। আপাতত শহরে ফেরা হচ্ছে না। ছায়াবিদের পরিবেশটা মারাত্মক থমথমে হয়ে আছে। মাঝে ফাঁড়ি থেকে একজন পুলিশ এসেছিলেন তদন্তের জন্য, কিন্তু অবাক ব্যাপার, বাথরুমে এক ফোঁটাও রক্তের ছিটে পর্যন্ত লেগে থাকলো না। তিনজনে একে অপরের মুখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সকালেও যে বাথরুমে দাঁড়িয়ে গা গিনগিন করছিল, এখন সেই জায়গাটা চকচক করছে, যেন একটু আগে পর্যন্ত কেউ যত্ন করে সমস্ত জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। সুমিত কোনো মতে তাকে বুঝিয়ে আবার ফাঁড়িতে ফেরত পাঠালেন। ওদিকে এত কিছু দেখে বিকেলের দিকেই রতিনবাবু গেস্ট হাউস ছেড়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেছেন। রাতে কেউই সেভাবে খেতে পারল না। সায়ন্ত বিছানার একপাশে চুপ করে বসে আছে। সকালের ট্রমাটা বোধহয় এখনো সেভাবে কাটিয়ে উঠতে পারেনি বেচারা। অন্বেষের রহস্যময় অন্তর্ধানের পরে রাতটুকু কোনো মতে পার করে অর্ক আর সায়ন মনকে একটু শান্ত করার উদ্দেশ্যে যখন ভোরের আলোতে বাইরে বেরোলো, ততক্ষণে কুসুমপুর তাদের সামনে এক মায়াবী ও নিটল সৌন্দর্যের পসরা সাজিয়ে দিয়েছে। ভোরের আকাশটা তখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। পূবের দিগন্তে পলাশ ফুলের রঙের মতো এক ফালি লাল আভা ফুটে উঠেছে। পুকুরের ঘাটে গ্রামে ছোট ছোট ছেলেমেয়েরা হুটুপুটি করছে। তাদের হাসির শব্দ বাতাসের সাথে মিশে একটা অদ্ভুত শান্তি বয়ে আনছে। অর্ক আর সায়ন যখন গ্রামের এই মায়াবী রূপ দেখছিল, তখন তাদের মনে এক মুহূর্তের জন্য সন্দেহ জাগল, কাল সকালে দেখা সেই রক্ত, সেই শূন্য বাথরুম, এগুলো কি আদৌ স্বপ্ন ছিল? প্রকৃতি এখানে এতটাই সুন্দর, এতটাই মোহময় যে যে কোনো মানুষকে তার সব যন্ত্রণা ভুলিয়ে দিতে জানে। প্রকৃতির মাঝে সময় কাটিয়ে অর্ক আর সায়ন যখন গেস্ট হাউসে ফিরল, তখন সূর্যের তেজ বেড়েছে। গেস্ট হাউসের গেটে পা রাখা মাত্রই সায়নের মনে হলো বাইরে সে সুন্দর প্রকৃতিটা আসলে একটা মস্ত বড় মিথ্যে। গেটের ভিতরে ঢুকতেই সেই পরিচিত গুমোট ভাবটা আবার যেন চেপে ধরল তাকে, যেন বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আছে গেস্ট হাউসটা। দুপুরের দিকে সুমিত মল্লিক বিশেষ কাজে শহরের দিকে রওনা দিলেন, ফিরবেন আগামীকাল। বাইরে তখন
চৈত্রের দ্বীপ্রহর। তপ্ত বাতাসের ঝটকায় কুসুমপুরের লাল মোড়মের রাস্তা থেকে আগুনের হলকা উঠে আসছে, কিন্তু ছায়াবীথি গেস্ট হাউসের ডাইনিং হলটা এক অদ্ভুত হিমশীতল পরিবেশ যেন ঘিরে রেখেছে। সায়ন আর অর্ক মুখোমুখি বসে আছে, মাঝখানে রাখা বড় মেহগিনি কাঠের ডাইনিং টেবিল। কেয়ারটেকার রতন খানিক আগেই তাদের সামনে ঢাকা দেওয়া খাবারের প্লেট রেখে গিয়েছে। অনিমেষের জন্য প্রবল দুশ্চিন্তা থাকলেও এই সময় শরীর ঠিক রাখতে ন্যূনতম খাবার তো খেতেই হবে। রতন জল দিতে ভুলে গিয়েছে। অগত্যা অর্ক জল আনতে রান্নাঘরের দিকে পা বাড়ালো। সায়ন আনমনেই তার সামনে রাখা একটা প্লেটের ঢাকনাটা তুলতেই কোনো এক সুস্বাদু খাবারের বদলে নাকে এসে বীভৎস পোড়া গন্ধ ধাক্কা মারল তার। ঢাকনাটা পুরোপুরি সরাতেই মাথাটা ঘুরে গেল তার। এ কি দেখছে সে? খাবারের পরিবর্তে অনিমেষের কাটা মাথাটা সাজানো রয়েছে তার প্লেটে। অনিমেষের চোখ দুটো তখনও খোলা, কিন্তু চোখের মনি নেই, সেখানে শুধু দুটো বীভৎস গর্ত। মুখের বিভিন্ন অংশ পুড়ে গিয়ে হাড় বেরিয়ে গিয়েছে। হঠাৎ অনিমেষের নীল হয়ে যাওয়া ঠোঁট দুটো অদ্ভুতভাবে নড়ে উঠে দাঁতের সারি বেরিয়ে এলো এবং মুহূর্তের মধ্যেই ঘর কাঁপিয়ে একটা ভয়ঙ্কর অট্টহাসি ভেসে এলো সেই কাঁটা মাথার থেকে। সায়ন প্রচণ্ড আতঙ্কে চিৎকার করে উঠল। আচমকা পিঠে হাতের স্পর্শ পেতেই সায়ন চমকে পিছনে ফিরে দেখল অর্ক জলের বোতল হাতে দাঁড়িয়ে আছে। সায়ন সঙ্গে সঙ্গে আবার সামনে তাকাতেই দেখতে পেল টেবিলটা আগের মতোই ঝকঝক করছে। সেখানে দেওয়া আছে রতনের একটু আগে দিয়ে যাওয়া ডাল ভাতের থালা। কিরে ভাই, ওভাবে চেঁচালি কেন? আর হঠাৎ তোর চোখ মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? সায়ন কিছুক্ষণ আগে দেখা দৃশ্যটা কল্পনা করতেই শিউরে উঠল। তারপরে সবটা খুলে বলল অর্ককে। অর্ক সবটা মন দিয়ে শুনল। তার মুখেও নেমে এসেছে গভীর চিন্তার ছাপ। তার মন বলছে গত রাতে সে যে ঘটনার সম্মুখীন হয়েছিল, বা হঠাৎ অনিমেষের উধাও হয়ে যাওয়া, কিংবা সায়নের এমন দৃশ্য দেখা, সবকিছু যেন একে অপরের সঙ্গে কানেক্টেড। কিন্তু কেন এগুলো হচ্ছে তার পিছনে কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না সে। এখনো সময় আছে ভাই, এই জায়গা ছেড়ে পালাই চল। দরকার পড়লে গাছতলায় রাতটুকু কাটিয়ে দেবো, কিন্তু কিন্তু এই গেস্ট হাউসে এক মুহূর্তও থাকবো না আমি। কোথায় পালাবো আমরা? পুলিশ তো বলেই দিয়েছে কাল সকালের আগে এই গ্রাম ছাড়তে পারবো না আমরা। আর এই গ্রামের কতটুকুই বা চিনি আমরা? রাতটা গাছতলায় বা অন্য কোনো জায়গায় কাটাতে গেলে যদি বিপদ হয় কোনো, তখন দেখ, একটা রাতের তো ব্যাপার, দুজনে একসঙ্গে থাকলে ঠিক কেটে যাবে। সায়নের মুখ দেখে যদিও মনে হলো না অর্কর কথা শুনে সে বিশেষ ভরসা পেয়েছে। উপায়ন্তর না দেখে নিমরাজি হলো সে। সন্ধ্যা নামার কিছু আগেই হঠাৎ কারেন্ট চলে গেল। সাথে সাথে চারপাশের পরিবেশ যেন বদলে গেল। ঝিঝি পোকার ডাকটা তীব্র হয়ে উঠেছে। গেস্ট হাউসের একমাত্র কেয়ারটেকার রতন তাড়াতাড়ি খাবার দিয়ে বাড়ি চলে গেল। বলা ভালো সে যেন পালালো। অর্কদের ঘরে টিমটিম করে একটা হ্যারিকেন জ্বলছে। ঘরের ভিতরটা একটা অসহ্য গুমোট গরমে ভরে রয়েছে। বদ্ধ ঘরের ভিতরে দম বন্ধ হয়ে আসছিল সায়নের। ব্যালকনিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও গুমোট ভাবটা কাটল না তার। তাই ঘর থেকে বেরিয়ে সে সামনের বাগানটার দিকে পা বাড়ালো। বাগানের শেষ প্রান্তে ঘন পলাশবন আর মহুয়া গাছের ছায়া। আজকেও আকাশে চাঁদ নেই, শুধু নক্ষত্রদের ম্লান আলোয় চারপাশটা একটা অদ্ভুত নীল রঙের চাদরে ঢাকা। সায়ন বাগানের মাঝখানের ঝাউ গাছটার নিচে গিয়ে দাঁড়ালো। অদূরে বারান্দার রেলিংয়ে ধরে অর্ক দাঁড়িয়ে আছে। অদূরে গাছগাছালির দিকে আনমনে তাকিয়েছিল সায়ন। হঠাৎ তার পায়ের তলার মাটিটা কেঁপে উঠল। কিছু বুঝে ওঠার আগেই সায়ন হঠাৎ অনুভব করল তার পা দুটো মাটির ভিতরে ঢুকে যাচ্ছে। সে পা সরানোর প্রবল চেষ্টা করল, কিন্তু পারল না। গোটা হাউসের সেই চেনা লাল রুক্ষ মাটি এখন আর শক্ত নেই, তা যেন এক চোরা বালিতে পরিণত হয়েছে। অর্ক, বাঁচা! আমার পা আটকে গেছে। প্রচণ্ড ভয়ে সায়ন আর্তনাদ করে উঠল। অর্ক আকাশের দিকে তাকিয়েছিল। সায়নের আর্তনাদ শুনে ব্যালকনি থেকে দেখে প্রথমে কিছু বুঝতে পারল না।
তাই আর সময় নষ্ট না করে হ্যারিকেনটা সঙ্গে নিয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে বাগানে নামতেই একটা অদ্ভুত হাড় হিম করা দৃশ্য দেখল। বাগানের ঘাসগুলো লকলকে সাপের মতো সায়নের গোড়ালিকে পেঁচিয়ে ধরেছে। মাটি এখন সায়নের হাঁটু পর্যন্ত গিলে ফেলেছে। সায়ন স্পষ্ট বুঝতে পারল মাটির তলা থেকে একটা হাত শক্ত করে তার পা চেপে ধরে ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে অতুলে। ধীরে ধীরে সায়নের দেহটা দুমড়ে মুচড়ে ঢুকে যেতে লাগলো মাটির ভেতরে। যন্ত্রণায় ভয়ে সায়ন পাগলের মতো দুটো হাত ঝাপটাতে লাগলো। যে কোনো অদৃশ্য রশি ধরে সে উপরে উঠতে চায়, কিন্তু মাটির সেই টান দুর্নিবার। অর্ক সায়নের দেহের প্রতি হাড় ভাঙার মর্মর শব্দগুলো সামান্য দূর থেকেও স্পষ্ট শুনতে পাচ্ছে। চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কে উন্মাদের মতো সাহায্যের জন্য চেঁচাতে লাগলো অর্ক। কিন্তু এমন নিঝুম জায়গায় কেই বা আসবে সাহায্যের জন্য? অর্ক চোখের সামনে সায়নের দেহটা ধীরে ধীরে গিলে নিতে লাগলো বাগানের মাটি। কয়েক সেকেন্ডের মধ্যেই বাগানটা আবার আগের মতো শান্ত, নিস্তরঙ্গ। কোনো গর্ত নেই, কোনো ফাটল নেই, শুধু ঘাসের উপরে কয়েক ফোঁটা রক্তের ছিটে পড়ে আছে। চোখের সামনে একটা জ্যান্ত মানুষকে মাটি জটরস্থ করে ফেলল, অথচ কয়েক ফোঁটা রক্ত ছাড়া আর কোনো চিহ্ন অবশিষ্ট নেই। এই অসম্ভব বাস্তবতাকে মানার মতো মানসিক স্থিতি অর্কর ছিল না। সে বুঝল যেভাবেই হোক এই মৃত্যুপুরী থেকে তাকে পালাতেই হবে। সে দৌড়াতে শুরু করলো গেস্ট হাউসের লোহার ফটকের দিকে। প্রাণের ভয়ে সে উন্মত্ত। গেটটা এখন তার থেকে বড়জোর 50 গজ দূরে। অর্ক প্রাণপণে দৌড়াচ্ছে। বুকের ভিতরে যেন হাতুড়ি পিটছে তার, ফুসফুসটা যেন এক্ষুনি ফেটে যাবে। কিন্তু অর্ক থামতে পারছে না। একটা বিষয় তার খটকা লাগলো। গেটটা যে দূরত্বে ছিল ঠিক সেই একই দূরত্বে রয়ে গেছে। এক চুলো এগোতে পারেনি, অথচ সে দৌড়াচ্ছে। তার পা মাটিতে পড়েছে, ঘাম ঝরেছে, কুকুরের মতো হাঁপাচ্ছে সে। তাহলে দূরত্ব কমছে না কেন? অর্ক আবার দৌড়াতে শুরু করলো, এবার আরো জোরে। সে ধারের গাছগুলোকে লক্ষ্য করলো। কি অবাক কাণ্ড! সে দেখলো সে যতবারই এগোচ্ছে রাস্তাটা যেন রাবারের মতো পিছনের দিকে টেনে লম্বা হয়ে যাচ্ছে। অর্ক পিছনে ফিরে তাকালো। গেস্ট হাউসটা আগের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যেন এক অতিকায় সাদা কঙ্কাল তাকে বিদ্রুপ করছে। সে সামনে তাকালো। গেটটা আরো দূরে সরে গেছে। অসহায়ভাবে সে ঘোরাতে ঘোরাতে গেটের কাছে পৌঁছানোর মরিয়া চেষ্টা করতে লাগলো, কিন্তু বারবার সেই একইভাবে সেটা যেন আরো দূরে সরে যেতে লাগলো। অর্ক এবার হাঁপাতে হাঁপাতে পথের মাঝখানেই বসে পড়ল। দু চোখ ফুটে জল বেরিয়ে আসতে চাইছে তার। এমন দুর্বিষহ অবস্থায় পড়বে জানলে কোনোদিনও সে এই গ্রামে আসতই না। হঠাৎ এক পাল তপ্ত বাতাস পাশের জঙ্গল থেকে ধেয়ে এলো, কিন্তু সেই বাতাসে কোনো সজীবতা নেই। আছে শুধু পোড়া হাড় আর পচা মাংসের এক বিকট গন্ধ। অর্ক লক্ষ্য করল পথের মাঝখানে বাতাসের এক বিশাল ঘূর্ণাবাত তৈরি হয়েছে। লাল ধুলো আর ঝরা পলাশ ফুলগুলো সেই আবর্তে মিলেমিশে এক অতিকায় স্তম্ভের মতো আকাশ ছুঁয়েছে। সেই ধুলোর ঘূর্ণিটা ধীরে ধীরে থিতি এলো, আর তার মাঝখান থেকে ফুটে উঠল একটা বীভৎস অবয়ব। কোনো রক্ত মাংসের মানুষ নয়, বরং জমাট বাঁধা অন্ধকার আর তাল তাল পোড়া মাংস দিয়ে তৈরি একটা কঙ্কালসার বৃদ্ধ। তার পোড়া শরীরের বিভিন্ন জায়গা থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। চোখের কোটরে জমে রয়েছে একরাশ ঘৃণা। অর্ক চিনতে পারল এ যে বুধন মুর্মু। মুহূর্তের মধ্যে স্মৃতি তাকে ফিরিয়ে নিয়ে গেল বছর দুয়েক আগে। অনিমেষ, সায়ন আর অর্ক তখন সদ্য কলেজে পা রেখেছে। কলেজের একটা প্রজেক্টের জন্য এই কুসুমপুর গ্রামে এসেছিল একটা ডকুমেন্টারি বানানোর উদ্দেশ্যে। তখন এই বিলাসবহুল গেস্ট হাউসের জায়গায় লাল মাটির উপর দাঁড়িয়েছিল বুধন মুর্মুর জরাজীর্ণ কুড়েঘর। এক রাতে গ্রামের কয়েকজনের সাথে মদের আড্ডায় বসেই তারা প্রথম জানতে পারে বুধনের কাছে বেশ কিছু মহামূল্যবান প্রাচীন মোহর আছে, যা নাকি তার পূর্বপুরুষেরা কোনো এক লুপ্ত হয়ে যাওয়া রাজবংশের গুপ্তধন হিসাবে বংশ পরম্পরায় রক্ষা করে আসছিল। মুহূর্তের মধ্যে লোভের থাবা বন্দী হয়েছিল 3 বন্ধু। ওদিকে সুমিত মল্লিকও তাদেরকে ইন্ধন জুগিয়েছিল ওই গুপ্তধন আত্মসাতের জন্য।
অর্ক আর অনিমেষের চোখে তখন টাকার নেশা। তারা ঠিক করল ডকুমেন্টারি শ্যাটিংয়ের নাম করে বোধনের ঘরে তারা রাত কাটাবে। বৃদ্ধ বোধন তাদের খুব খাতির করে রাতটুকু ঠাঁই দিয়েছিল তার ছোট্ট কুড়েতে। গিয়েও সরল মানুষটা শহরের বাবুদের বিশ্বাস করে উগরে দিয়েছিল অনেক গোপন তথ্য। এও বলেছিলেন তার কুড়ে ঘরের মাটির তলাতেই পোতা আছে আরও এক স্বর্ণ মুদ্রা। ঘরের এক কোণে রাখা বাক্সবন্দি মোহরগুলো 3 বন্ধুকে দেখিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত 3 জনের সলা পরামর্শ করে এক রাতে বোধনের অজ্ঞাত স্বরে তার বাক্সটা চুরি করে আগুন লাগিয়ে দেয় তার ঘরেতে। ভিতরে জ্বলে পুড়ে জ্যান্ত মারা যান গ্রামের প্রবীণ কবিরাজ বোধন মুর্মু। গ্রামবাসী থেকে পুলিশ সকলেই জানল দুর্ঘটনাবশত লণ্ঠনের আগুনে বৃদ্ধর মর্মান্তিক পরিণতি ঘটেছে। কুসুমপুরের এই প্রকৃতি একমাত্র নীরব সাক্ষী ছিল অর্ক, অনিমেষ এবং সায়নের কুকীর্তির। সব ঝামেলা মিটে গেল। পরে সুমিত মল্লিক আশেপাশের কিছু লোককে টাকা খাইয়ে এই জমিটা বাগিয়ে নেয়। সব মুদ্রা উদ্ধার করে গড়ে তোলে লোক দেখানো গেস্ট হাউস। চিরকালের মতো চাপা পড়ে যায় এক নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস। এবার সেই অবয়বের দিক থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে আসলো। কোথায় পালাবি? যে পাপ তোরা করেছিস তার শাস্তি যে তোদের পেতেই হবে। বিশ্বাসঘাতকদের একটাই শাস্তি, আর সেটা মৃত্যু। তোর 2 বন্ধুকে মেরেছি, এবার তোর পালা। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আমার দরকার পড়লে আমি নিজে গিয়ে থানায় স্যারেন্ডার করব। বলবো যে 2 বছর আগে আমরাই আপনাকে আগুনে পুড়িয়ে মেরেছিলাম। কিন্তু আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। বোধনের অবয়বের দিক থেকে এবার অট্টহাসি ভেসে এলো। তারপরে ধীরে ধীরে সেই অবয়ব এগিয়ে আসতে লাগলো অর্কর দিকে। অর্ক হাত জোর করে কাকতি মিনতি করতে লাগলো, কিন্তু তার কোনো কিছুই যেন বোধনের প্রেতাত্মা শুনতে পাচ্ছে না। বোধন অর্কর হাতে ধরে থাকা হ্যারিকেনটা ছিনিয়ে নিল আগে, তারপর এক চাপে কাঁচটা ভেঙে ফেলল। এবার আরেক হাতে অর্কর চুলের মুঠিটা খামচে ধরে হ্যারিকেনটা ছুড়ে দিল তার গায়ে। মৃত্যু ভয় চিৎকার করে উঠল সে। তার হাতের চামড়াগুলো আগুনের তাপে প্রথমে সাদা হয়ে ফুলে উঠল, তারপর টপ টপ করে ফোস্কার জল ঝরতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ফোস্কাগুলো ফেটে গিয়ে ভেতরের লাল কাঁচা মাংস বেরিয়ে এলো। পরনের পলিয়েস্টার মেশানো জামাটা গলে গিয়ে আঠার মতো অর্কর শরীরের ছাল চামড়ার সাথে সেটে গেল। ধীরে ধীরে অর্কর দম বন্ধ হয়ে আসছে। প্রচণ্ড বেদনায় তার কণ্ঠস্বর বুঝে এলো। গলা দিয়ে শুধু একটা গোঙানি আর হিস হিস শব্দ ছাড়া আর কিছুই বেরোতে লাগলো না। আগুনের তাপে তার চোখের মনি দুটো ভাঁজা ডিমের মতো সাদা হয়ে গেল। অর্ক ঠোঁট দুটো পুড়ে কুঁচকে যাওয়া তার দাঁতগুলো বিশ্রীভাবে বেরিয়ে পড়েছে। অর্ক হাত পা ঝুরছে, কিন্তু তার নড়াচড়া এখন যান্ত্রিক। আগুনের তাপে তার শরীরের পেশিগুলি সংকুচিত হয়ে আসছে, যার ফলে তার হাত দুটো বুকের কাছে দুমড়ে মুচড়ে যেতে লাগলো। মাথার চুলগুলো পুড়ে গিয়ে খুলির ওপরে সাদা চামড়াটা বেরিয়ে এলো, তারপর সাদা হাড়টা। পোড়া মাংসের সেই কটু গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। কয়েক মিনিটের মধ্যেই পথের মাঝে পড়ে রইল শুধু কালচে হয়ে যাওয়া কিছু মাংস আর হাড়ের দলা। কিন্তু প্রতিশোধের তৃষ্ণা যে এখনো মিটেনি। বোধনের অবয়ব অন্ধকারে মিলিয়ে যেতে যেতে কর্কশ কণ্ঠে ভেসে আসলো। কুসুমপুরের মাটি থেকে পালাতে পারবি ভেবেছিস সুমিত মল্লিক? 3টে পাপের খুঁটি উপড়েছি, কিন্তু আসল বিষ বৃক্ষ তো এখনো শিকড় নিয়ে জ্যান্ত আছে। তুই শহরে গেছিস তো কি হয়েছে? ফিরতে তোকে হবে। তোকে যতদিন না প্রাণে মারতে পারছি, বুধনের আত্মা শান্তি পাবে না। কুসুমপুর গেস্ট হাউসের প্রলয়ঙ্কারী রাতের কালিমার ওপর এবার ভোরের আলো এক চিলতে রূপলি রেখার মতো ফুটে উঠল। মাটির উপর অর্ক শরীরের শেষ চিহ্নটুকু তখনও ভস্মীভূত অবস্থায় পড়ে রয়েছে।
শুনছিলেন লেখক চন্দ্ররূপ ব্যানার্জির কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প কুসুমপুরের গেস্ট হাউস। গল্প পাঠে ছিলাম আমি দীপেন্দু দাস। কেমন লাগলো আপনাদের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আজকে গল্পের পোস্টারে ছিল চিত্রায়ন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। আপনারা কোথা থেকে আমাদের এই গল্পগুলোকে শুনছেন সেগুলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে রাখবেন বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে।